হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে যেরকমটা তোমরা থাম্বনেলে দেখেছো যে ওয়ার্ক পাওয়ার এনার্জি এই চ্যাপ্টারের উপরে কিন্তু আমরা 100টি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোশ্চেনগুলো রেলের বিভিন্ন পরীক্ষায় এসছে প্রিভিয়াস ইয়ারে, সেই সমস্ত কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব। কিন্তু এই ভিডিওটা দুটো পার্টে হবে। প্রথম পার্টে 50টা কোশ্চেন থাকবে, তার পরের পার্টে কিন্তু আরও 50টা কোশ্চেন থাকবে। এবং কোশ্চেনগুলো কিন্তু আমার যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে আপডেট করা রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা চাইলে এই ক্লাসগুলো করার পরে তোমরা কিন্তু চাইলে পরীক্ষা দিতে পারবে। তো চলো আজকে আমরা প্রথম কোশ্চেন থেকে শুরু করব। প্রথম কোশ্চেন দেখে নেব কি বলেছে। বলা হয়েছে যে একটি বৈদ্যুতিক মোটরে শক্তির রূপান্তরের ধরন কোনটি। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ একটা বৈদ্যুতিক মোটর রয়েছে, এই বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। তো বৈদ্যুতিক মোটরে কিন্তু বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়, ঠিক আছে। এবং এই যে বৈদ্যুতিক শক্তি যে যান্ত্রিক শক্তিতে পরিণত হলো, সেই বলের দিক পাওয়ার জন্য কিন্তু আমরা ফ্লেমিং এর কোন রুল ব্যবহার করি। তোমরা কমেন্ট সেকশনে জানাও যে ফ্লেমিং এর কোন রুল কিন্তু আমরা ব্যবহার করে বৈদ্যুতিক মোটরের বলের দিক পাই, ঠিক আছে। এবং এর সাথে যে সমস্ত রিলেটেড কোশ্চেন তোমাদেরকে বলবো, এখানে দেখতে পাচ্ছ ফটোভোল্টেইক সেল বা পিভি সেল, এটাকে কি বলা হয়? পিভি সেল বলা হয়, ফটোভোল্টেইক সেল। এই ফটোভোল্টেইক সেল কি করে? সূর্য থেকে যে আলো সংগ্রহ করে সেই আলোকে কিন্তু বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। তারপরে দেখতে পাচ্ছ অপশন বিতে রয়েছে বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে কে। তো বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে কিন্তু ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, যেটাকে আমরা বাল্ব নামে জানি, ঠিক আছে। এই ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বা বাল্ব, তার মধ্যে ফিলামেন্ট থাকে যার গলনাঙ্ক 3410 ডিগ্রি সেলসিয়াস। এই বাল্ব কি করে? বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে। এবং এইটা দেখতে পাচ্ছ একটি বৈদ্যুতিক জেনারেটর। এই যে এ কি করে? বৈদ্যুতিক জেনারেটরের কাজ কি? যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা। এবং এই যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করলো বৈদ্যুতিক জেনারেটর, এই যে উৎপন্ন বিদ্যুতের ডিরেকশন পাওয়ার জন্য কিন্তু আমরা কোন রুল ইউজ করব? ফ্লেমিং রাইট হ্যান্ড রুল ইউজ করব। এবং মোটরের জন্য কোন রুল ইউজ করব তারা সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। পরবর্তী কোশ্চেন, একটি বৈদ্যুতিক গিজার যেটা আমরা জল গরম করার জন্য ইউজ করি, সেখানে কোন শক্তি রূপান্তরিত হয়? তো দেখো, বৈদ্যুতিক গিজারে কি করা হয়? বৈদ্যুতিক গিজারে কিন্তু হচ্ছে বিদ্যুৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে। তো বৈদ্যুতিক গিজারে কিন্তু বৈদ্যুতিক শক্তি কিসে পরিণত হয়? তাপ শক্তিতে পরিণত হয়। এবং বৈদ্যুতিক শক্তিকে ব্যবহার করে তাপ শক্তি যে রূপান্তরিত হয়, সে তার বিভিন্ন যে এক্সাম্পল আমাদের ডেইলি লাইফে দেখতে পাই। একটা দেখতে পাচ্ছ ইলেকট্রিক কেটেল। ইলেকট্রিক কেটেলে কি করি? আমরা জলকে গরম করার কাজে ইউজ করি, এখানে বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করি। তারপরে দেখতে পাচ্ছ ইলেকট্রিক আয়রন, ঠিক আছে, যেখানেও কিন্তু আমরা বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করি। এবং ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বা বাল্ব, এখানেও কিন্তু আমরা বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করি। এবং এই যে বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করা, এটা কিন্তু জুলস ল, ঠিক আছে, জুলস ল এর উপরে বেস করে কাজ করে। এটা বৈদ্যুতিক শক্তি মানে ইলেকট্রিসিটির যে হিটিং এফেক্ট, তার উপরে বেস করে কিন্তু এই সমস্ত যন্ত্রাংশগুলো কাজ করে। এবং উৎপন্ন তাপ কি পরিমাণ হচ্ছে তার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করব? মনে রাখবে যে উৎপন্ন তাপ ইজ ইকুয়াল টু কিন্তু কি হবে? পাওয়ার ইনটু টাইম, ঠিক আছে। উৎপন্ন তাপ ইজ ইকুয়াল টু পাওয়ার ইনটু টাইম, বা আমরা এরকম ভাবে লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু আই এর স্কোয়ার ইনটু আর ইনটু টি, ঠিক আছে। এটাও কিন্তু লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আর মানে হচ্ছে পাওয়ার, আর টি হচ্ছে টাইম। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ঠিক আছে। ভি স্কোয়ার বাই আর মানেও কিন্তু পাওয়ার, তাহলে পাওয়ারের সাথে টাইমকে গুণ করলে আমরা কি পাবো? আমরা পাবো কিন্তু উৎপন্ন তাপ, ঠিক আছে। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোনো হারে বৈদ্যুতিক শক্তি ব্যয় হয় তাকে কি বলা হয়? তো দেখো, বৈদ্যুতিক শক্তি যে ব্যয় হয় তার হারকে বলা হয় বৈদ্যুতিক শক্তি, বা এটাকে কিন্তু আমরা বৈদ্যুতিক পাওয়ারও বলতে পারি, ঠিক আছে। বৈদ্যুতিক শক্তি বা পাওয়ার এখানে বলতে পারি। এবার তোমাদেরকে আমি বলি যে পাওয়ার ইজ ইকুয়াল টু কি? পাওয়ার ইজ ইকুয়াল টু কিন্তু নোট করে রাখো, পাওয়ার ইজ ইকুয়াল টু কিন্তু ভোল্টেজ ইন্টু কারেন্ট। এছাড়াও পাওয়ার ইজ ইকুয়াল টু কি হয়? পাওয়ার ইজ ইকুয়াল টু হয় কিন্তু আই এর স্কোয়ার, অর্থাৎ প্রবাহিত কারেন্ট তার স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স। এছাড়াও কিন্তু পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ভোল্টেজ স্কোয়ার বাই আর। এর মধ্যে এই যে আই স্কোয়ার ইন্টু আর, এটা হচ্ছে কিন্তু সিরিজ সার্কিটের জন্য আমরা ব্যবহার করি, ঠিক আছে। সিরিজে যখন কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেমকে আমরা সলভ করি তখন কিন্তু এটা ব্যবহার করি। এবং ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে প্যারালাল সার্কিটের জন্য কিন্তু আমরা ব্যবহার করি। আমরা সকলেই জানি যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। এবং প্যারালাল সার্কিটে কে কনস্ট্যান্ট থাকে? প্যারালাল সার্কিটে কিন্তু ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে বায়ু টারবাইনে কোন ধরনের শক্তি ব্যবহার করা হয়, ঠিক আছে।
তো বায়ু টারবাইনে কিন্তু বায়ুর যে গতিশক্তি সেটাকে ব্যবহার করি। এই বায়ুর গতিশক্তিকে ব্যবহার করে কি করা হয়, এই যে টারবাইনের যে ব্লেডগুলোকে কিন্তু ঘোরানো হয়, তার ফলে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এই যে বায়ু টারবাইনগুলোর জন্য কিন্তু মিনিমাম যে বায়ুর ভেলোসিটি, ঠিক আছে, মিনিমাম ভেলোসিটি বা গতিবেগ, ঠিক আছে, বায়ুর যেটা মিনিমাম গতিবেগ দরকার হয় সেটা কিন্তু 12 থেকে 15 কিলোমিটার পার আওয়ার। 12 থেকে 15 কিলোমিটার প্রতি আওয়ার কিন্তু ভেলোসিটি দরকার হয় এই উইন্ড মিল বা বায়ুকলগুলোকে ঘোরানোর জন্য। এবং এই বায়ুকলগুলোকে যদি 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার বায়ুর গতিবেগে যদি এগুলোকে ঘোরায়, তাহলে কিন্তু এটা ফুল ক্যাপাসিটিতে কিন্তু কাজ করবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু নোট ডাউন করতে হবে যে মিনিমাম ভেলোসিটি, যে এই বায়ুকলগুলোকে ঘোরানোর জন্য যেটা মিনিমাম ভেলোসিটি, যেটা তোমাদের দরকার, যেটা ছাড়া কিন্তু এই বায়ুকলগুলো অপারেশনে আসবে না, সেটা হচ্ছে মিনিমাম ভেলোসিটি। এই মিনিমাম ভেলোসিটি লাগবে 12 থেকে 15 কিলোমিটার প্রতি আওয়ার, এবং 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার যদি উইন্ডের ভেলোসিটি বা বাতাসের বেগ হয়, তাহলে কিন্তু এরা সর্বোচ্চ গতিতে, সর্বোচ্চ এফিসিয়েন্সিতে কিন্তু কাজ করবে। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে অতিসনক তরঙ্গ সম্পর্কে নিচের কোনটি ভুল। তো দেখো, অতিসনক তরঙ্গ সম্পর্কে নিচের যেই অপশানগুলো রয়েছে তার মধ্যে যেটি ভুল অপশান হবে সেটা হচ্ছে অপশান ডি, এগুলি বিকৃত স্থান থেকে প্রতিফলিত হতে পারে না। এটি অতিসনক তরঙ্গ সম্পর্কে ভুল স্টেটমেন্ট। এবং তোমাদেরকে আমি বলে রাখি যে এই যে সাউন্ড ওয়েভ, ঠিক আছে, সাউন্ড ওয়েভ কিন্তু ক রকমের হয়, সাউন্ড ওয়েভ কিন্তু 3 রকমের হয়। একটা হচ্ছে সনিক, একটা হচ্ছে ইনফ্রাসনিক, একটি হচ্ছে ইনফ্রাসনিক, তারপরে চলে আসবে কিন্তু সনিক, তারপরে চলে আসবে আল্ট্রাসাউন্ড। ঠিক আছে, এবার এই যে ইনফ্রাসনিক সাউন্ডের ওয়েভ কত, 20 হার্টজ। সনিক সাউন্ডের ওয়েভ কত, সেটা হচ্ছে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ। এবং 20 কিলো হার্টজের বেশি হলে কিন্তু সেটাকে বলা হয় আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড কিন্তু বিভিন্ন মেডিকেল পারপাসে আমরা এই আল্ট্রাসাউন্ডের ইউজ দেখে থাকি। এবং এই যে আল্ট্রাসনিক ওয়েভ, এই আল্ট্রাসনিক ওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হবে কিন্তু 20 কিলো হার্টজের বেশি। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে নিচের কোনটি ভেক্টর রাশি না। তো দেখো, এর মধ্যে যেটা ভেক্টর রাশি না সেটা কিন্তু ক্ষমতা কিন্তু ভেক্টর রাশি না। বাদ বাকি ত্বরণ, টর্ক এবং স্থানচ্যুতি। স্থানচ্যুতি মানে হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট বা সরণ তোমরা লিখতে পারো। তাহলে এই যে সরণ, ত্বরণ, টর্ক, টর্কের একক কি, টর্কের একক পরীক্ষায় আসে কিন্তু নিউটন মিটার হচ্ছে টর্কের একক। টর্ক মানে হচ্ছে মোচড়। তো ত্বরণ, টর্ক, স্থানচ্যুতি এরা কিন্তু সবাই ভেক্টর রাশি, কেন এদের মানের সাথে সাথে কিন্তু অভিমুখও আছে, কিন্তু ক্ষমতা বা পাওয়ারের কিন্তু কোনো অভিমুখ নেই, এই জন্য ক্ষমতা একটি ভেক্টর রাশি নয়। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন যন্ত্রটি যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। তো দেখো, যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে কিন্তু ডায়নামো, যেটাকে আমরা জেনারেটরও বলি। ঠিক আছে, এবং এর ঠিক উল্টোটা, অর্থাৎ ইলেকট্রিসিটিকে মানে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কিন্তু ইলেকট্রিক মোটর। ঠিক আছে, তো ডায়নামো কি করে, ডায়নামো হচ্ছে যান্ত্রিক শক্তিকে কি করে, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। এবং ইলেকট্রিক মোটর কি করে, ইলেকট্রিক মোটর কিন্তু তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এবং এই যে ডায়নামো এবং ইলেকট্রিক মোটর দুটোই কিন্তু কোন প্রিন্সিপাল মেনে চলে, সেটা হচ্ছে কিন্তু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে বেস করে কাজ করে। এবং সাথে সাথে মনে রাখতে হবে ডায়নামোতে যে এই যে আমরা তড়িৎ উৎপন্ন করছি, ইনডিউসড করছি, সেই তড়িতের দিক পাওয়ার জন্য কিন্তু আমরা ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল ব্যবহার করি। এবং মোটরের ক্ষেত্রে বলের দিক পাওয়ার জন্য কিন্তু আমরা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল ব্যবহার করি। তো এই দুটো বিষয় কিন্তু তোমাদেরকে অবশ্যই নোট রাখতে হবে। এবং সাথে সাথে অপর যে দুটো অপশন দিয়েছে এখানে দেখো, বলেছে যে ব্যাটারিতে কি হয়, কেমিক্যাল এনার্জি ইলেকট্রিসিটিতে কনভার্ট হয়, অর্থাৎ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ব্যাটারিতে। এবং ফটো সেল অর্থাৎ পিভি মডিউল বা ফটোভোল্টেইক যে সেল, এখানে কিন্তু সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, সোলার সেলেও আমরা বলতে পারি ফটো সেল বা সোলার সেল, এখানে কিন্তু তড়িৎ সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়। পরবর্তী কোশ্চেন দেখে নেব, বলেছে গ্যাসের অণুর গতিশক্তি কিসের সাথে সরাসরি অনুপাতে থাকে।
তো দেখো, গ্যাসের অণুর গতিশক্তি থাকে তাপমাত্রার সাথে সরাসরি সম্পর্কযুক্ত। তাপমাত্রা যত বৃদ্ধি পাবে গ্যাসের অণুর গতিশক্তি তত কিন্তু বৃদ্ধি পাবে, এবং এইটা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সূত্র আমাদের সামনে এনেছিলেন স্টিফেন বোলসম্যান। যেই সূত্রটি থেকে আমরা জানি যে গ্যাসের যে কাইনেটিক এনার্জি, ঠিক আছে, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 কেটি, 3/2 কেটি, যেখানে কে হচ্ছে স্টিফেন বোলসম্যান কনস্ট্যান্ট এবং টি হচ্ছে টেম্পারেচার। তাহলে কাইনেটিক এনার্জি ডাইরেক্টলি কার সাথে সম্পর্কিত? গ্যাসের মলিকিউলসগুলোর জন্য তাপমাত্রার সাথে সম্পর্কযুক্ত। এবং এই যে গ্যাসের অণুগুলোর যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি তাপমাত্রার সাথে সম্পর্কিত, এই বিষয়ে যে সূত্র আমাদের সামনে রেখেছিলেন কে ইজ ইকুয়াল টু, অর্থাৎ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 কেটি, যেখানে কে হচ্ছে স্টিফেন বোলসম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার। এবং এই যে সূত্রটি আমাদের সামনে রাখেন সায়েন্টিস্ট স্টিফেন বোলসম্যান, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই রিলেটেড কোশ্চেন, যেগুলো বললাম সেগুলোকে অবশ্যই নোটিং করো। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে বৈদ্যুতিক শক্তি কোনটির উপরে নির্ভর করে? তো দেখো, বৈদ্যুতিক শক্তি অবশ্যই নির্ভর করে যন্ত্রের পাওয়ার রেটিং এর উপরে, কত ওয়াট তার উপর নির্ভর করে, এবং ব্যবহারের সময়ের উপরে। আমরা যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্সেস, যে কোনো বৈদ্যুতিক যন্ত্রাংশ যখন কিনি তার উপরে কিন্তু একটা ওয়াট ভ্যালু লেখা থাকে। তো এই ওয়াট ভ্যালু এবং এটি আমি কতক্ষণ ধরে ব্যবহার করছি তার উপরে কিন্তু নির্ভর করবে বৈদ্যুতিক শক্তি কি পরিমাণে খরচ হবে সেটি, ঠিক আছে। এবং এর সাথে যেটা রিলেটেড কোশ্চেন তোমাদেরকে আমি বলবো, যে কোনো ধরে নাও সাপোজ একটা 80 ওয়াট, ঠিক আছে, একটা 80 ওয়াট এবং একটা 40 ওয়াটের বাল্ব তোমার কাছে রয়েছে। এবার এই বাল্ব দুটোকে যদি তোমরা প্যারালালে সংযুক্ত করো তাহলে দেখতে পাবে যে এই যে 80 ওয়াটের বাল্বটি বেশি গ্লো করবে, এবং 40 ওয়াটের বাল্বটি 80 ওয়াটের তুলনায় বেশি গ্লো করবে কখন? যখন একটা সিরিজে লাগানো থাকবে, ঠিক আছে। কারণ সিরিজে 40 ওয়াট 80 ওয়াটের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তো স্যাচুরেশন লেভেলের জন্য কিন্তু 40 ওয়াট যত তাড়াতাড়ি স্যাচুরেশন লেভেলে আসতে পারবে, 80 ওয়াট কিন্তু আসতে পারবে না। 80 ওয়াটের যে পরিমাণ কারেন্ট দরকার ওকে সম্পূর্ণ গ্লো করার জন্য, ও কিন্তু সম্পূর্ণ পাবে না। অপর দিক থেকে দেখলে পরে কিন্তু 40 ওয়াটের যে পরিমাণ কারেন্ট দরকার ওকে সম্পূর্ণ গ্লো করার জন্য 40 ওয়াট কিন্তু সেটা পেয়ে যাবে। এই জন্য 80 ওয়াটের থেকে 40 ওয়াট বেশি গ্লো করবে যখন এটাকে আমরা সিরিজে কানেক্টেড করব। এবং আমাদের বাড়িতে সবাই যেন আমরা আমাদের বাড়ির কানেকশন কি প্যারালাল কানেকশন, সমান্তরাল সমবায়। এই কারণে কিন্তু আমরা যত বেশি ওয়াটের বাল্ব বা এইসব জিনিসপত্র কিনি তার কিন্তু কি হয়, গ্লো করার ক্যাপাসিটি তত বেশি হয়, ঠিক আছে। যখন তাপমাত্রা বাড়ানো হয় তখন কঠিন কণার গতিশক্তি কি হবে? পরিবর্তিত হয়। তো যখন তাপমাত্রা বাড়ানো হয় তখন কিন্তু কঠিন কণার গতিশক্তি বৃদ্ধি পায়। তাপ বৃদ্ধি পেলে কঠিন কণার গতিশক্তি বৃদ্ধি পায়, তাপ বৃদ্ধি পেলে কিন্তু গ্যাসীয় কণার গতিশক্তিও বৃদ্ধি পায়। তো যখন তাপ বাড়ানো হয়, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তাপ টেম্পারেচার ইনক্রিজ করছে, তো টেম্পারেচার ইনক্রিজ করলে কিন্তু কঠিন কণার গতিশক্তি কি হবে? কঠিন কণার গতিশক্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে। 100 ওয়াট পাওয়ার মানে কি? তো 100 ওয়াট পাওয়ার মানে হচ্ছে, এটা সাপোজ ধরে নাও একটা 100 ওয়াটের বাল্ব, ঠিক আছে। তো 100 ওয়াট পাওয়ার মানে আমরা কি বুঝি? দেখো, ওয়াট বা পাওয়ার, ঠিক আছে, ওয়াট ইজ ইকুয়াল টু কি? জুল পার সেকেন্ড। তো 100 ওয়াটের বাল্ব মানে কি? এই বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি খরচ করে, ঠিক আছে। এই বাল্বটি প্রতি সেকেন্ডে, মানে বাল্বটিকে জ্বালানোর জন্য প্রতি সেকেন্ডে বাল্বে 100 জুল পরিমাণ কিন্তু শক্তি সরবরাহ করা হয়। তাহলে একটা 100 ওয়াটের বাল্ব মানে বুঝতে হবে এ প্রতি সেকেন্ডে 100 জুল করে কিন্তু শক্তি খরচ করে। জ্বালানির ক্যালোরিফিক মানের একক কি? তো জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু কি, কিভাবে আমরা মাপি? তো জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু আমরা মাপি কিন্তু কিলোজুল পার কেজি দিয়ে। এবং এই যে কোনো জ্বালানিকে যখন আমরা জ্বালাই তখন কি হয়, এর যে কেমিক্যাল এনার্জি সৃষ্টি হয়, কেমিক্যাল এনার্জিটা কনভার্ট হয় কিসে? হিট এনার্জিতে, ঠিক আছে। রাসায়নিক শক্তি, ঠিক আছে, রাসায়নিক শক্তি, এর মধ্যে নিহিত রাসায়নিক শক্তি পরিবর্তিত হয় কিসে? তাপ শক্তিতে, তাপ শক্তিতে পরিণত হয়। যখন আমরা কোনো জ্বালানিকে জ্বালাই তখন তার মধ্যে অন্তর্নিহিত রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কোনো বস্তুর গতির দ্বারা প্রাপ্ত শক্তিকে কি বলা হয়? তো কোনো বস্তু তার গতিশীলতার জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে অবশ্যই গতিশক্তি বলা হয়। আর কোনো বস্তু তার স্থির অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে কিন্তু স্থিতিশক্তি বলা হয়।
মনে রাখতে হবে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ইজ ইকুয়াল টু কিন্তু হাফ এমভি স্কোয়ার। তো এই কথার মানে হচ্ছে যদি কোনো বস্তুর ভর যত বাড়বে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি তার গুণিতক আকারে বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি কোনো বস্তুর ভর দ্বিগুণ হয় কাইনেটিক এনার্জিও দ্বিগুণ হবে, ভর 3 গুণ হলে কাইনেটিক এনার্জিও 3 গুণ হবে। কিন্তু কাইনেটিক এনার্জির সাথে আমরা দেখতে পাচ্ছি বেগের বর্গ সম্পর্ক, তার মানে কাইনেটিক এনার্জি বেগের বর্গে আকারে বৃদ্ধি পাবে। অর্থাৎ কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটি যদি বেগ দ্বিগুণ হয় তাহলে 2 এর স্কোয়ার মানে 2 এর বর্গ ইজ ইকুয়াল টু কত 4, কাইনেটিক এনার্জি 4 গুণ বাড়বে। যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে 3 এর স্কোয়ার মানে কত 9, 9 গুণ কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে ভরের সাথে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সমানুপাতিক সম্পর্ক, গুণিতক আকারে বাড়বে। যদি বস্তুর ভর দ্বিগুণ হয় তাহলে কাইনেটিক এনার্জিও 2 গুণ বাড়বে, যদি বস্তুর ভর 3 গুণ হয় তাহলে পরে কাইনেটিক এনার্জিও 3 গুণ বাড়বে। কিন্তু কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ হয় তাহলে কাইনেটিক এনার্জি 4 গুণ বাড়বে, কেননা বর্গ সম্পর্ক। কোনো বস্তুর যদি বেগ 3 গুণ হয় কাইনেটিক এনার্জি কিন্তু 3 এর স্কোয়ার মানে 9 গুণ বাড়বে। এর সাথে আরও একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কিন্তু আরেকটা সূত্র আছে, হচ্ছে পি স্কোয়ার বাই 2m, যেখানে পি হচ্ছে বস্তুর ভরবেগ, ঠিক আছে। ভর এবং বেগের সমন্বয়ে বস্তুতে যে জিনিসের উদ্ভব হয় তাকে বলা হয় ভরবেগ। তাহলে এখানে পি হচ্ছে বস্তুর ভরবেগ, তাহলে দেখতে পাচ্ছি পি স্কোয়ার বাই 2m। তার মানে যদি কোনো বস্তুর ভরবেগ দ্বিগুণ হয় তাহলেও কিন্তু কাইনেটিক এনার্জি 4 গুণ হবে, কেননা ভরবেগের সাথে কাইনেটিক এনার্জির কিন্তু বর্গ সম্পর্ক। তাহলে কোনো বস্তুর যদি ভরবেগ দ্বিগুণ হয় কাইনেটিক এনার্জি দ্বিগুণ হবে, ভরবেগ যদি দ্বিগুণ হয় কাইনেটিক এনার্জি 4 গুণ হবে। যদি বেগ দ্বিগুণ হয় তাহলেও কিন্তু কাইনেটিক এনার্জি বা গতিশক্তি 4 গুণ হবে, এবং যদি ভর দ্বিগুণ হয় তাহলে কিন্তু গতিশক্তি দ্বিগুণই হবে। তাহলে এখানে আমরা কি পেলাম, যে একটি বস্তুর গতির দ্বারা প্রাপ্ত শক্তিকে কি বলা হয়, গতিশক্তি, যাকে কিন্তু কাইনেটিক এনার্জি বলা হয়। আর কোনো বস্তু স্থিতিশীলতার জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি বলা হয়। এই স্থিতিশক্তি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় এবং উচ্চতা হ্রাসের সাথে সাথে কিন্তু স্থিতিশক্তি হ্রাস পায়। এবং এখানে দেখতে পাচ্ছ যে যান্ত্রিক শক্তি, এই তো যান্ত্রিক শক্তিকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্থিতিশক্তি এবং গতিশক্তি। যান্ত্রিক শক্তির দুটি পার্ট, একটা হচ্ছে স্থিতিশক্তি এবং অপরটি হচ্ছে গতিশক্তি। নিচের কোন জীবাশ্ম জ্বালানির কি তাপবিদ্যুৎ কেন্দ্রে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? তো দেখো, তাপবিদ্যুৎ কেন্দ্রে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় কিন্তু রাসায়নিক শক্তি, ঠিক আছে। তো যে কোনো ফুয়েলের মধ্যে আমি কি বলেছিলাম, যে ফুয়েলের মধ্যে থাকে হচ্ছে রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি। এই রাসায়নিক শক্তি যখন তাপবিদ্যুৎ কেন্দ্রে যায় তাকে জ্বালানো হয়, সেই জীবাশ্ম জ্বালানির মধ্যে কিন্তু যে রাসায়নিক শক্তি থাকে সেটা কিন্তু পুড়ে গিয়ে যেই শক্তিটা দেয় আমাদের সেটা হচ্ছে তাপ দেয়, ঠিক আছে। তাহলে যে কোনো জীবাশ্ম জ্বালানি জ্বালানোর ফলে কি উৎপন্ন হয়, জীবাশ্ম জ্বালানিকে জ্বালানোর ফলে কি হয়, রাসায়নিক শক্তি কি শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তি কিন্তু তাপ শক্তিতে পরিণত হয় বা রূপান্তরিত হয়। বহু সংখ্যক উইন্ড টারবাইনে বা উইন্ড মিলে একত্রে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করলে তাকে কি বলা হয়? তো দেখো, অনেকগুলো যদি উইন্ড মিল এরকম পরপর থাকে তাহলে পরে এটাকে আমরা কি বলবো, একে আমরা বলবো যে উইন্ড মিল খামার, ঠিক আছে। তো উইন্ড মিল এটাকে বলা হবে টারবাইন খামার বলা হবে। এবং তোমাদেরকে আমি বলবো যে এই যে বায়ু শক্তির জন্য যে বায়ু শক্তি খামার বা উইন্ড টারবাইন যে মিল, সেটা হচ্ছে সর্ববৃহৎ, ভারতের মধ্যে যদি বলা হয় সর্ববৃহৎ বায়ুশক্তি খামার কোথায় রয়েছে, তো ভারতের মধ্যে সর্ববৃহৎ বায়ুশক্তি খামার রয়েছে তামিলনাড়ুতে, যার নাম হচ্ছে মুপান্ডাল উইন্ড ফার্ম, ঠিক আছে। মুপান্ডাল উইন্ড ফার্ম হচ্ছে ভারতের মধ্যে সর্ববৃহৎ বায়ুশক্তি খামার। এবং যদি বলা হয় পৃথিবীর মধ্যে হচ্ছে গানসু উইন্ড মিল ফার্ম, যেটা কিন্তু রয়েছে চায়নাতে, এবং ভারতের মধ্যে রয়েছে কোথায়, তামিলনাড়ুতে রয়েছে মুপান্ডাল উইন্ড ফার্ম, যেটা বায়ু খামার হিসেবে ভারতের মধ্যে সর্ববৃহৎ, এবং পৃথিবীর মধ্যে হচ্ছে কোথায় রয়েছে, চায়নাতে। চায়নার সেই উইন্ডমিল ফার্মের নাম হচ্ছে গানসু উইন্ডমিল ফার্ম, ঠিক আছে। তো এগুলো কিন্তু অবশ্যই নোটিং করা প্রয়োজন। জলবিদ্যুৎ কেন্দ্রে কোন শক্তি ব্যবহার করা হয়? তো দেখো, জলবিদ্যুৎ কেন্দ্রে কিন্তু পড়ন্ত জলের যে শক্তি সেটাকে কিন্তু ব্যবহার করা হয়। জলবিদ্যুৎ কেন্দ্রে বেসিক্যালি কি করা হয়, বাঁধ দেওয়া হয়, বাঁধ দিয়ে জলের স্তরের উচ্চতাকে বৃদ্ধি করা হয়, এবং জলের স্তরের উচ্চতা যত বৃদ্ধি পায় তত কি হয়, জলের স্থিতিশক্তি তত বর্ধিত হতে থাকে।
জল যখন এই যে বেয়ে নিচের দিকে পড়তে থাকে তখন কিন্তু জলের স্থিতিশক্তিটা আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই গতিশক্তির সাহায্যে টারবাইনের চাকাকে ঘুরিয়ে কিন্তু বিদ্যুৎ তৈরি করা হয়, যেই টারবাইনটা কিন্তু কাপল করা থাকে, মানে আটকানো থাকে হচ্ছে অল্টারনেটরের সাথে। অল্টারনেটর ঘুরতে শুরু করে এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে জলবিদ্যুৎ কেন্দ্রে কি হয়? জলবিদ্যুৎ কেন্দ্রে জলের যে পরন্ত জলের যে শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। এবং যদি বলা হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রে কিভাবে তাপ উৎপন্ন হয়, তো তাপ বিদ্যুৎ কেন্দ্রে জলকে স্টিমে পরিণত করা হয়, সেই স্টিম দিয়ে টারবাইনের চাকাকে ঘোরানো হয়, তারপরে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক আছে। এবং জলবিদ্যুৎ কেন্দ্রে কি হয়? জলবিদ্যুৎ কেন্দ্রে জলের উচ্চতা যত বৃদ্ধি হয়, জলের মধ্যে তত স্থিতিশক্তির পরিমাণ বাড়তে থাকে। যখন জল নিচে বেয়ে এরকম ভাবে আসতে থাকে তখন কি হয়? জলের মধ্যে যে স্থিতিশক্তি আছে সেই স্থিতিশক্তিটা কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হয়। জলের মধ্যে যত গতিশক্তি থাকবে টারবাইনকে কিন্তু তত তীব্রভাবে সে আঘাত করবে এবং বেশি পরিমাণ শক্তি কিন্তু দিয়ে অল্টারনেটরকে ঘোরাতে সক্ষম হবে। তাহলে জলবিদ্যুৎ কেন্দ্রে পরন্ত জলের শক্তিকে কাজে লাগিয়ে আমরা কি করি? বিদ্যুৎ উৎপন্ন করি। একটি ঢাল বেয়ে নামা বস্তুতে কি ধরনের শক্তি থাকে? তো দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা ঢাল বেয়ে একটা বস্তুকে তোলা হচ্ছে, ঠিক একই রকম ভাবে এটা নামতেও পারে। তাহলে যখন ঢাল বেয়ে কোনো বস্তুকে ওঠানো হবে বা নামানো হবে, বা ভার্টিক্যালি মানে উল্লম্বভাবে কোনো বস্তু উপর থেকে নিচের দিকে নামবে বা নিচ থেকে উপরের দিকে যাবে, তাহলে মনে রাখবে যে এর মধ্যে কিন্তু স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটোই উপস্থিত থাকবে, কিন্তু পরিমাণ একও হতে পারে, ভিন্ন হতে পারে। যখন কোনো বস্তুকে উপরের দিকে, এখানে যেমন দেখতে পাচ্ছ যে একটা ঠেলা গাড়ি নিয়ে একটা মালপত্রকে উপরের দিকে তোলা হচ্ছে, যখন বস্তু উপরের দিকে যাবে তখন তার স্থিতিশক্তি বাড়তে থাকবে ক্রমাগত, কারণ স্থিতিশক্তি হচ্ছে উচ্চতার সাথে সমানুপাতিক। তাহলে উচ্চতা যত বৃদ্ধি পাবে তত কিন্তু স্থিতিশক্তি বৃদ্ধি পাবে, এবং যখন নিচের দিকে আসবে তত কিন্তু কি হবে? তত হচ্ছে স্থিতিশক্তি হ্রাস পেতে থাকবে এবং গতিশক্তি বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু যখন কোনো বস্তুকে আমরা নিচ থেকে উপরে নেব বা উপর থেকে নিচে নেব, তখন কিন্তু এর মধ্যে স্মৃতিশক্তি এবং গতিশক্তির যে যোগফল সেটা কিন্তু কনস্ট্যান্টই থাকবে। শুধুমাত্র নিচ থেকে উপরে যাওয়ার সময় স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হবে, এবং উপর থেকে যখন নিচে আসবে, যখন বস্তু উপর থেকে নিচে আসবে তখন কিন্তু স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে পরে এইখানে দেখতে পাচ্ছ যে একটা ঢাল বেয়ে যখন নিচে নামা হচ্ছে তখন বা উপরে ওঠা হচ্ছে, তখন কি হবে? এর মধ্যে গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয় কিন্তু উপস্থিত থাকবে। একটি বিস্ফোরণের পরে পদার্থ চারপাশে ছড়িয়ে পড়ে, এখানে কি, এই অবস্থায় কি সংরক্ষিত হয়? তো দেখো, এই অবস্থায় যেটা সংরক্ষিত হয় সেটা হচ্ছে ভরবেগ সংরক্ষিত হয়। ঠিক আছে, ভরবেগ সংরক্ষিত হয়। এবং ভরবেগ সংরক্ষিত হওয়ার একটি খুব মানে পপুলার এক্সাম্পল, যেটা বিভিন্ন পরীক্ষায় এ যাবৎকাল অনেকবার এসেছে, সেটা হচ্ছে রকেট প্রোপালশন। ঠিক আছে, রকেট প্রোপালশন। রকেট প্রোপালশনও কিন্তু ভরবেগের সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এছাড়া আরো একটি উদাহরণ তোমাদেরকে দেব, সেটা হচ্ছে প্রতিক্ষেপ বেগ। প্রতিক্ষেপ বেগ অর্থাৎ বন্দুক থেকে গুলি ছোড়া হলো, তার ফলে বন্দুক পিছনের দিকে এগিয়ে আসলো। কামান থেকে গোলা ছোড়া হলো, গোলা সামনের দিকে গেল কিন্তু কামান পিছনের দিকে ছুটে আসলো। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু বলা হয় প্রতিক্ষেপ বেগ বা রিকয়েল ভেলোসিটি। রকেটের প্রোপালশন, এগুলো সব কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্রের যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। ঠিক আছে, এগুলো পরীক্ষায় বারবার আসে। যে রকেট প্রোপালশন, দেখো তোমাদেরকে এখানে একটা কনফিউজ হওয়ার জায়গা আছে। অনেক সময় কোশ্চেন আসতে পারে যে রকেট লঞ্চিং বা রকেট উৎক্ষেপণ কোন নীতির উপর ভিত্তি করে হয়? তা রকেট লঞ্চিং কিন্তু নিউটনস ল এর উপরে ভিত্তি করে, নিউটনস থার্ড ল। কিন্তু রকেটের যে প্রোপালশন, রকেটের প্রোপালশন মানে কি? এই যে রকেটটা যে সামনের দিকে এগোচ্ছে, তার জন্য তো পিছনের দিকে একটা থ্রাস্ট দরকার হয়। থ্রাস্ট মানে একটা রকেট কি করবে? পিছনের দিকে একটা বল প্রয়োগ করবে, তার ফলে একটা ক্রিয়াপদ দেবে, তার ফলে একটা প্রতিক্রিয়া পাবে। তাহলে এই যে থ্রাস্ট ফোর্সটা পাওয়ার জন্য যে ব্যাপারটা, সেটাকে কিন্তু আমরা বলবো রকেট প্রোপালশন। এবং রকেট প্রোপালশন কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে কাজ করে। এর প্রতিক্ষেপ বেগ, বন্দুকের প্রতিক্ষেপ বেগ হোক বা কামানের প্রতিক্ষেপ বেগ হোক, এখানেও কিন্তু ভরবেগের সূত্র, সংরক্ষণ সূত্র এরা মেনে চলে। ঠিক আছে, তো আর একটা জিনিস কি, কোনো একটা বিস্ফোরণ হলো, তার ফলে চারপাশে যে পদার্থ ছড়িয়ে পড়লো, সেখানেও কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলা হয়। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি হবে? ভরবেগ হবে। কার্য করার হারকে কি বলা হয়? তো দেখো, কার্য করার হারকে কিন্তু বলা হয় ক্ষমতা। ঠিক আছে, কার্য করার হারকে কিন্তু বলা হয় ক্ষমতা। পাওয়ার
বাই টাইম ইজ ইকুয়াল টু কি, পাওয়ার বাই টাইম ইজ ইকুয়াল টু কিন্তু ক্ষমতা, এবং ক্ষমতা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, ক্ষমতা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি নয়। যখন বস্তুর সঞ্চালন এবং বলের মাঝে কোণ হয় 90 ডিগ্রি, তখন কাজ কত হবে? তো দেখো, যখন প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি, এখানে হচ্ছে প্রযুক্ত বল, এটা এফ, এবং সরণ হচ্ছে এস, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে পরে কিন্তু দেখো 90 ডিগ্রি, এটা ঠিক ছবিটা ঠিকঠাক হয়নি, 90 ডিগ্রি হলে পরে এরকম হবে ছবিটা, এরকম হবে। তো প্রযুক্ত বল, এই যে প্রযুক্ত বল এফ এবং সরণ, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি হয় তখন কিন্তু কোনো কাজ হয় না। এবার দেখো, এই যে কাজ হবে না এর কন্ডিশনগুলো কি কি। আমরা জানি কার্য ইজ ইকুয়াল টু কি, ফোর্স ইন্টু সরণ, এবং ফোর্স এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে দেখো, যদি বল প্রযুক্ত না হয় তাহলে কার্য হবে না, যদি বল প্রযুক্ত হলো সরণ হয়নি, দেখো এই ব্যক্তিরা ধরো সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে, ওনার কোনো মুভমেন্ট হচ্ছে না, সরণ হচ্ছে না, তাহলে কার্য হবে না। আবার যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, দেখো এই ব্যক্তিকে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কি হচ্ছে, নিচের দিকে টানছে, এবং এই ব্যক্তি সরণ কোন দিকে হচ্ছে, সামনের দিকে হচ্ছে, তাহলে এই যে প্রযুক্ত বল এবং সরণের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে, 90 ডিগ্রি, অর্থাৎ অভিকর্ষ বলের এগেনস্টে এই ব্যক্তি যে কাজ করছে সেই কাজটা হবে কিন্তু 0 হবে, ঠিক আছে। তাহলে যখন কোনো বস্তুর সঞ্চালন এবং বলের মাঝে অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি, তখন কিন্তু কাজের ভ্যালু কত, তখন কাজ কি হবে, কাজ কিন্তু হবে 0। তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে। একটি বস্তু যখন নির্দিষ্ট উচ্চতা থেকে মাটিতে পড়ে তখন তার নিচে আসার সময় কি কি শক্তি থাকবে? তো দেখে নাও, এই যে একটা বল রয়েছে, এই পজিশন থেকে নিচের দিকে আসছে, তাহলে এর মধ্যে কি কি শক্তি থাকবে? বলটি যখন সর্বোচ্চ উচ্চতায় থাকবে তখন এর মধ্যে যে শক্তি থাকবে সেটা হচ্ছে ½ mv² প্লাস mgh। এবার যখন সর্বোচ্চ উচ্চতায় থাকবে তখন কিন্তু এর mv² হয়ে যাবে 0, অর্থাৎ এর মধ্যে কিন্তু পুরোপুরি থাকবে mgh, অর্থাৎ স্থিতিশক্তি থাকবে। বলটি যখন মাঝামাঝি অবস্থায় আসবে তখনও এর মধ্যে কি থাকবে, ½ mv² প্লাস mgh। এক্ষেত্রে কি হবে, তার স্থিতিশক্তিটা কিছুটা ঘাটতি হবে, কারণ কি এইচ এর মান আস্তে আস্তে কমছে, তো এইচ এর মান কমে যাওয়ার অর্থ কি, এইচ এর মান কমে যাওয়ার অর্থ হচ্ছে স্থিতিশক্তির পরিমাণ কমা, এবং এই স্থিতিশক্তিটা কিসের রূপান্তরিত হচ্ছে, গতিশক্তিতে। তাহলে পরে কি হবে, এখানে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল কিন্তু ধ্রুবক থাকবে, যেটা প্রথমে ছিল ঠিক সেটাই থাকবে, এবং গ্রাউন্ডকে স্পর্শ করার আগে পর্যন্ত কিন্তু এর গতিশক্তি ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ হবে, এবং স্থিতিশক্তি যেহেতু গ্রাউন্ডের কাছে তার মানে কিন্তু হাইটের ভ্যালু 0 হবে, ঠিক আছে। তাহলে পরে স্থিতিশক্তি কিন্তু 0 হবে। তো ছোট কোনো বস্তু যখন মানে হাইটের যদি আমরা মিনিমাম ধরি তাহলে মিনিমাম হবে, তাহলে কোনো একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে তখন তার স্থিতিশক্তি কিন্তু আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তরিত হয়। সর্বোচ্চ উচ্চতায় তার গতিশক্তি 0 থাকে, স্থিতিশক্তি ম্যাক্সিমাম থাকে, এবং সর্বনিম্ন উচ্চতায় তার গতিশক্তি ম্যাক্সিমাম এবং স্থিতিশক্তি একদম মিনিমাম বা 0 তোমরা বলতে পারো। এবং ঠিক এর উল্টোটা, অর্থাৎ যখন কোনো একটা ঢিলকে বা কোনো একটা বস্তুকে যখন আমরা উপরের দিকে ছুড়ি, তাহলে পরে যদি কোনো বস্তুকে আমরা অ্যাঙ্গেলে না ছুড়ি, অর্থাৎ তার মধ্যে যদি প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি না থাকে, একদম ভার্টিক্যালি যদি কোনো বস্তুকে আমরা উপরের দিকে ছুড়ি, তাহলে পরে কি হবে, তাহলে ওই বস্তুটার মধ্যে কিন্তু কোন সর্বোচ্চ উচ্চতায় গেলে পরে তার মধ্যে কোনো বেগ থাকবে না, এবং যখন নিচ থেকে যত উপরে উঠবে তত কিন্তু তার স্থিতিশক্তির পরিমাণ আস্তে আস্তে বাড়বে, এবং গতিশক্তির পরিমাণ কিন্তু আস্তে আস্তে ক্ষয় হবে, এবং এই গতিশক্তি কিন্তু স্থিতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে পরে একটা বস্তুকে যখন নির্দিষ্ট উচ্চতা থেকে মাটিতে পড়ে তখন তার নিচে আসার সময় কি শক্তি থাকবে, তাহলে তার মধ্যে থাকবে হচ্ছে গতিশক্তি। কি থাকবে, গতিশক্তি। এখানে গতিশক্তি এবং স্থিতিশক্তি আলাদা আলাদা অপশনে দেওয়া আছে, মোস্ট প্রায়োরিটি হচ্ছে গতিশক্তি, তাহলে পরে উত্তর কিন্তু গতিশক্তি হবে। যদি এরকম থাকতো গতিশক্তি এবং স্থিতিশক্তি, তাহলে কিন্তু তোমাদের প্রায়োরিটির দিক থেকে উত্তর করতে হতো গতিশক্তি এবং স্থিতিশক্তি। বস্তুর মুক্ত পতনের সময় নিচের কোন শক্তি এক সময় বৃদ্ধি পায়? তো বস্তুর মুক্ত পতনের সময় কিন্তু বস্তুর গতিশক্তি বৃদ্ধি পায়, এবং একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো একটা বস্তু যদি বায়ুশূন্য স্থানে উপর থেকে নিচে ফেলা হয় তখন কিন্তু দুটো বস্তু একই সাথে মাটিতে এসে পড়বে, কারণ দুটো বস্তুর উপরে ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণের মান কিন্তু সেম হবে, যেটা আমরা গ্র্যাভিটির চ্যাপ্টার থেকে দেখতে পাই, ঠিক আছে। এবং মুক্তভাবে পতনশীল বস্তুর মধ্যে যেই শক্তিটি সঞ্চিত থাকবে সেটা কিন্তু গতিশক্তি, তো উত্তর হবে কিন্তু গতিশক্তি। এবং তোমাদেরকে আবারও মনে করিয়ে দেবো যে এই গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল ইজ ইকুয়াল টু যান্ত্রিক শক্তি। পড়ন্ত বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন তার গতিশক্তি এবং এই স্থিতিশক্তির যোগফল কিন্তু কনস্ট্যান্ট থাকে। কণাগুলির গতিশক্তি সর্বাধিক থাকে কোন অবস্থায়, ঠিক আছে। তো সবার আগে আমি বলি যে আমাদের পদার্থের কিন্তু 4টে অবস্থা, একটা হচ্ছে সলিড বা কঠিন, অপরটি হচ্ছে লিকুইড, তারপরটি হচ্ছে গ্যাস,
তারপরটি হচ্ছে প্লাজমা, এবং লাস্ট হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। তাহলে পরে সর্বোচ্চ মানে কণাগুলির মধ্যে সর্বোচ্চ গতিশক্তি থাকবে যেই অবস্থায়, সেটা কিন্তু প্লাজমা অবস্থায়। প্লাজমা অবস্থায় কিন্তু কণার গতিবেগ সব থেকে বেশি। এখানে কিন্তু অনেকে ডাউট করে, অনেকে ভাবে হচ্ছে গ্যাস হবে, তো গ্রাস হবে না, সরি, উত্তর কিন্তু হবে প্লাজমা। ঠিক আছে, প্লাজমা অবস্থায় কিন্তু কণাগুলোর গতিশক্তি সর্বোচ্চ হয়, এবং পদার্থের কিন্তু 5টা অবস্থা, 3টে অবস্থা না, 5টা অবস্থা: সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা এবং বোস আইনস্টাইন কনডেনসেট। একটি দ্রুত গতির গাড়ি চলতে থাকা অবস্থায় নিচের কোন শক্তি বেশি থাকে? তো দ্রুত গতির গাড়ি চলতে থাকা অবস্থায় এর মধ্যে কিন্তু অবশ্যই গতিশক্তির পরিমাণ বেশি থাকবে। একটা দ্রুত গতির গাড়ি চলতে থাকা অবস্থায় এর মধ্যে গতিশক্তির পরিমাণ কিন্তু সব থেকে বেশি থাকবে। যদি কাজ ধনাত্মক হয় তাহলে পরে বস্তুটি কি লাভ করবে? সবার আগে বলি ধনাত্মক কার্যটা কি। ধনাত্মক কার্য হচ্ছে যেই দিকে বল প্রয়োগ করব বস্তুর সরণ কিন্তু যদি সেই দিকেই হয় তাহলে ধনাত্মক কার্য হবে। এখানে দেখতে পাচ্ছি যে একজন ফুটবল প্লেয়ার বলটিকে ক্লিক করেছেন সামনের দিকে, এবং বলের সরণও কিন্তু সামনের দিকে হচ্ছে। যেদিকে বল প্রয়োগ করব বস্তুর সরণ যদি ঠিক সেদিকেই হয় তাহলে পরে কিন্তু কৃতকার্য পজিটিভ, এবং প্রযুক্ত বল এবং সরণ যদি বিপরীত মুখে কাজ করে, অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করছে বস্তুর সরণ যদি তার বিপরীত দিকে হয়। যেমন ধরো তুমি নারকেল গাছ পেয়ে উপরের দিকে উঠছো, তাহলে নারকেল গাছ পেয়ে যখন তুমি উপরের দিকে উঠবে তখন পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স তার বিরুদ্ধে কিন্তু তোমার মুভমেন্ট হবে, তাহলে এখানে কিন্তু ঋণাত্মক কার্য হবে। তাহলে যেদিকে বল প্রয়োগ করছিলাম সেদিকে যদি বস্তুর সরণ হয় তাহলে ধনাত্মক কার্য, যদি যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকে যদি বস্তুর সরণ হয় তাহলে কিন্তু ঋণাত্মক কার্য হবে। এবং ধনাত্মক কার্যের ফলে কি হবে? ধনাত্মক কার্যের ফলে বস্তু কিন্তু শক্তি অর্জন করবে। তাহলে এখানে অপশন ডি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন ডি, অর্থাৎ ধনাত্মক কার্যের ফলে কিন্তু বস্তু শক্তি অর্জন করে থাকে। যখন একটি বস্তু যখন উপরের দিকে ছোড়া হয় তখন তার স্থিতিশক্তি ও গতিশক্তি কি হয়? তো যখন একটা বস্তু উপরের দিকে উঠছে তখন তার স্থিতিশক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কারণ কি স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবে তত কি হবে? এইচ এর মান বৃদ্ধি পাবে, কিন্তু এম আর জি এর মান আমি ধরে নিচ্ছি একই রয়েছে। তাহলে পরে যত বস্তু উপরের দিকে যাবে তত কি তার স্থিতিশক্তির পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে, এবং এই যে গতিশক্তিটা কিন্তু স্থিতিশক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ যত উপরের দিকে যাবে তত কিন্তু তার গতিশক্তিটা আস্তে আস্তে জিরো হতে হতে একটা সময় কিন্তু কম হতে হতে একটা সময় কিন্তু জিরো হয়ে যাবে। এবং তোমাদেরকে আমি বলি, যখন কোনো বস্তুর প্রাসের গতি থাকে তখন কিন্তু সর্বোচ্চ উচ্চতায় তার গতিশক্তি জিরো অবশ্যই হয় না, তখন তার মধ্যে সর্বোচ্চ উচ্চতায় তার মধ্যে যে গতিশক্তি উপস্থিত থাকে সেটা হচ্ছে ইউ সাইন থিটা, ইউ কস থিটা, ইউ সাইন থিটা নয়, ইউ কস থিটা, ইউ কস থিটা, এবং সাইন থিটার ভ্যালু কিন্তু শূন্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর গতিশক্তি শূন্য হবে যখন ভার্টিক্যাল মোশন, অর্থাৎ যদি কোনো বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে। আমরা ধরো কোনো জিনিস নিয়ে ক্যাচ ধরছি, একটা বলকে ক্যাচ ধরছি, উপরে ছুড়লাম আবার নিচে হাতে এসে পড়লো, তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি হবে? সর্বোচ্চ উচ্চতায় কিন্তু গতিশক্তি শূন্য হবে। কিন্তু যখন কোনো বস্তুর প্রজেক্টাইল মোশন থাকবে, প্রজেক্টাইল মোশন মানে ধরুন একটা বর্ষা ছুড়েছি আমরা, হ্যাঁ, মানে একটা বর্ষা, জ্যাভলিন বর্ষা ছুড়েছি, তো এক্ষেত্রে কি, বা একটা ঢিল ছুটছি, এক্ষেত্রে কি হয়? আমরা গ্রাউন্ডের সাথে বা ভূপৃষ্ঠের সাথে কিন্তু আমাদের একটা অ্যাঙ্গেল তৈরি হয়। এক্ষেত্রে কিন্তু কি হয়? সর্বোচ্চ উচ্চতায় ওর মধ্যে যে গতিশক্তি উপস্থিত থাকে সেটা কিন্তু ইউ কস থিটা এবং ইউ সাইন থিটার ভ্যালু কিন্তু শূন্য হয়ে যায়। বন্দুক থেকে গুলি ছোড়ার সময় গুলির গতিশক্তি কেমন হয়? তো দেখো, বন্দুক থেকে যখন আমরা গুলি ছুড়ি তখন বন্দুকটা কিন্তু পিছনের দিকে কিছুটা এগিয়ে আসে, ঠিক আছে, এবং এই পিছনের দিকে এগিয়ে আসার ঘটনাকে কি বলা হয়? প্রতিক্ষেপ বেগ, যেটাকে ইংলিশে কি বলা হয়? রিকয়েল ভেলোসিটি, রিকয়েল ভেলোসিটি বা বলা হয় প্রতিক্ষেপ বেগ, প্রতিক্ষেপ বেগ। ঠিক আছে, এবং এর ডিরেকশন, এই প্রতিক্ষেপ বেগের ডিরেকশন কি হবে? গুলি যেদিকে যাবে তার বিপরীত দিকে কিন্তু বন্দুকের সরণ হবে, গোলা যেদিকে যাবে তার বিপরীত দিকে কিন্তু কামানের সরণ হবে। অর্থাৎ প্রতিক্ষেপ বেগ যদি মূল বস্তুটি অর্থাৎ বুলেট বা গোলা এদেরকে যদি এদের ভেলোসিটিকে আমরা পজিটিভ ধরি তাহলে কিন্তু রিকয়েল ভেলোসিটি কিন্তু নেগেটিভ হবে। অপর ধারে রিকয়েল ভেলোসিটিকে তুমি যদি পজিটিভ ধরে নাও তাহলে বুলেটের গতিকে কিন্তু তোমার নেগেটিভ করতে হবে। তাহলে বন্দুক থেকে গুলি ছোড়ার সময় গুলির গতিশক্তি কেমন হয়? বন্দুক থেকে গুলি ছোড়ার সময় কিন্তু গুলির যে গতিশক্তি, দেখো এখানে আমি বলেছিলাম তোমাদেরকে বন্দুক থেকে গুলি ছোড়ার সময়, ঠিক আছে, এখানে কি হয়? ভরবেগের সংরক্ষণ সূত্র সংরক্ষিত হয়। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র বলছে যে কোনো বস্তু যদি ভর বেশি হয় তার বেগ কম হবে, কোনো বস্তু যদি ভর বেশি হয় তাহলে তার বেগ হবে,
কম। আর কোনো বস্তু যদি বেগ বেশি হয় তাহলে তার ভর হবে কম। তাহলে পরে কি হচ্ছে, আমরা জানি গুলির ভর কম, বন্দুকের ভর বেশি, সেই জন্য কি হবে, যে বন্দুকের বেগ গুলির বেগের চেয়ে কিন্তু কম হবে, বন্দুকের বেগ গুলির বেগের চেয়ে কিন্তু কম হবে। তাহলে এখানে বলেছে বন্দুক থেকে গুলি ছোড়ার সময় গুলির গতিশক্তি কেমন হবে, তাহলে গুলির গতিশক্তি কিন্তু বন্দুকের চেয়ে বেশি হবে। বন্দুকের যে প্রতিক্ষেপ বেগ পাবে তার থেকে কিন্তু গুলির গতিশক্তি অবশ্যই বেশি হবে। একটি চিপে ধরা স্প্রিং বা কম্প্রেসড স্প্রিং, ঠিক আছে, এটা একটা হেলিকাল স্প্রিং দেখতে পাচ্ছি যে স্প্রিংটাকে চেপে ধরা হয়েছে। তাহলে একটা চেপে ধরা স্প্রিং বা একটা হেলিকাল স্প্রিং এর মধ্যে কি থাকে, তো একটা চেপে ধরা স্প্রিং বা হেলিকাল স্প্রিং এর মধ্যে কিন্তু অবশ্যই থাকে হচ্ছে স্থিতিশক্তি। আগেকার দিনে যে দম দেওয়া ঘড়ি আমরা ব্যবহার করতাম সেখানেও কিন্তু আমরা কম্প্রেস স্প্রিং ব্যবহার করতাম, এখানে কিন্তু স্প্রিং এর মধ্যে শক্তিটি স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। তাহলে একটা চিপে ধরা স্প্রিং এর মধ্যে কি থাকবে, স্থিতিশক্তি থাকবে, ঠিক আছে। এবং কোনো বস্তু গতির জন্য যে কার্যকর লাভ শক্তি লাভ সামর্থ্য লাভ করবে তাকে কিন্তু বলা হবে গতিশক্তি। একটি বস্তুর মুক্ত পতনের সময় কোন শক্তি বৃদ্ধি পায়, তো একটি বস্তুর মুক্ত পতনের সময় কিন্তু অবশ্যই গতিশক্তি বৃদ্ধি পায়, উপর থেকে যখন নিচের দিকে নামতে থাকে তখন কিন্তু গতিশক্তি বৃদ্ধি পায়। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে বাঁধে জমা জল কি ধরনের শক্তি ধারণ করে। তো দেখো বাঁধে জমা জলে কি হয়, জলের হাইটকে আমরা আস্তে আস্তে বৃদ্ধি করি শক্তি বাড়ানোর জন্য। তাহলে বাঁধে জমা জলের মধ্যে কিন্তু থাকে সম্ভাব্য শক্তি, কি শক্তি, সম্ভাব্য শক্তি বা স্থিতিশক্তি, এটাকে লিখে নাও তোমরা স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি বা বলা হবে পিই। এই স্থিতিশক্তি ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা বৃদ্ধি পাবে তত কিন্তু স্থিতিশক্তির পরিমাণ বাড়তে থাকে, ঠিক আছে। 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল, যেটাকে বলা হয় বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট কিন্তু বলা হয়, ঠিক আছে। 1 কিলোওয়াট আওয়ার, তো 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু কিন্তু 3.6 ইন্টু 10⁶ জুল। এবং এই কোশ্চেনটা কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার ঘাটো, প্রচুর বার এসছে এবং কিন্তু এটা জানাটা অবশ্যই দরকার, কারণ আমাদের গৃহস্থলী জীবনে কিন্তু আমাদের এটার একটা ইম্পর্টেন্স রয়েছে। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল, 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কিন্তু 3.6 ইন্টু 10⁶ জুল। একটি তীর যখন ধনুক থেকে ছাড়া হয় তখন এর শক্তি রূপান্তরিত হবে কি, তো তীর যখন ধনুকের মধ্যে আছে তখন তার মধ্যে রয়েছে স্থিতিশক্তি, যখন ধনুক থেকে ছেড়ে বেরিয়ে আসলো তীর তখন তার মধ্যে কি তৈরি হয়ে যাবে, গতিশক্তি থাকবে। তাহলে পরে একটি তীর যখন ধনুক থেকে ছাড়া হয় তখন তার স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তরিত হওয়ার একটি এক্সাম্পল, এক তো বললাম বাঁধ, অপর একটা এক্সাম্পল হচ্ছে কম্প্রেস স্প্রিং বা চেপে ধরা স্প্রিং। স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হওয়ার একটি এক্সাম্পল হচ্ছে ধনুক থেকে ছোড়া তীর, ঠিক আছে। এগুলো সবই কিন্তু স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হওয়ার খুব কমন এক্সাম্পল। যখন একটি বস্তুতে ধ্রুব বল প্রয়োগ করা হয় তখন এটি কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তখনই সেই কাজকে কি বলা হবে, তখন সেই কাজকে কাজ বলা হবে। দেখতে পাচ্ছ এখানে একটি স্টিক রয়েছে, এই স্টিক দিয়ে আমি কি করেছি, এই স্টিক দিয়ে আমি সামনের বলটিকে আঘাত করেছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ স্টিক, এবং এই স্টিক দিয়ে আমরা এই বলটাকে আঘাত করেছি, তার ফলে ধরে নাও বলটা সামনের দিকে এগিয়ে এসছে। যদি হয় বল প্রয়োগ করা হয়েছে সরণ হয়েছে, যদি সরণ হয় তাহলে কিন্তু কৃতকার্য হবে বা ওয়ার্ক ডান হবে। এবং এক্ষেত্রে দেখো আমরা যেদিকে বল প্রয়োগ করেছি বস্তুর সরণ কিন্তু সেদিকেই হয়েছে, তার মানে এখানে কি হবে, পজিটিভ ওয়ার্ক হবে, ঠিক আছে। এবং পজিটিভ ওয়ার্কে কি হবে, এনার্জি গেইন হয়, শক্তি অর্জন হয়। নেক্সট হচ্ছে শক্তি সর্বদা দুটো রূপে থাকে, তো শক্তি সর্বদা কি কি দুটো রূপে থাকে, শক্তি বলতে আমরা এখানে বলছি যান্ত্রিক শক্তির কথা। তো যান্ত্রিক শক্তি দুটো রূপে থাকে, একটা হচ্ছে স্থিতিশক্তি এবং অপরটা হচ্ছে গতিশক্তি। তাহলে যদি বলা হয় শক্তি সর্বদা দুটো রূপে থাকে, শক্তি কি কি, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি বিভিন্ন রকম আছে, ইলেকট্রিক এনার্জি, পোটেনশিয়াল ইলেকট্রিক্যাল এনার্জি আছে, কেমিক্যাল এনার্জি আছে, হিট এনার্জি আছে, মেকানিক্যাল এনার্জি আছে বা যান্ত্রিক শক্তি আছে। তো এই যান্ত্রিক শক্তির আবার দুটো পার্ট, একটা হচ্ছে স্থিতিশক্তি এবং অপরটা হচ্ছে গতিশক্তি। তাহলে শক্তি সর্বদা দুটো রূপে থাকে, সেটা কি কি রূপে থাকে, সেটা হচ্ছে স্থিতিশক্তি এবং গতিশক্তি। এবং কোন শক্তি সর্বদা দুটো রূপে থাকে, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, ঠিক আছে। যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি কিন্তু দুটো রূপ, একটা হচ্ছে স্থিতিশক্তি এবং অপরটি গতিশক্তি। একটা বস্তুকে উপর দিকে ছোড়া হলো এবং সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো, তাহলে পরে তার শক্তির কি অবস্থা হবে। তো দেখো এখানে দুটো কেস তোমাদেরকে আমি দেখাবো। একটা কেসে বস্তুকে কিন্তু ভার্টিক্যালি উপরের দিকে ছোড়া হয়েছে, তো এটি যত উপরে উঠবে তত কিন্তু এর গতিশক্তি কমবে, স্থিতিশক্তিতে পরিণত হবে গতিশক্তি, এবং ম্যাক্সিমাম হাইটে গতিশক্তি শূন্য হবে, স্থিতিশক্তি কিন্তু ম্যাক্সিমাম হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ এটা জ্যাভলিন ছোড়া হচ্ছে, এখানে পরে এটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে ভূপৃষ্ঠের সাথে, এটা হচ্ছে অ্যাঙ্গেল।
এখানে কিন্তু তুমি বলতে পারো না যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য হবে। কারণ কি, যে কোনো প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশনের কিন্তু দুটো গতি থাকে। একটা হচ্ছে ইউ সাইন থিটা, যেটা হচ্ছে ভার্টিক্যাল মোশন, যেটা কি হয় এই যে বর্ষাটাকে উপরের দিকে উঠতে সাহায্য করবে, এবং অপরটা হচ্ছে ইউ কস থিটা। ইউ কস থিটা মানে কি, ইউ কস থিটা হচ্ছে এই বর্ষাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো যখন একটা বর্ষাকে ছোড়া হবে এরকম ভাবে যে পথ অতিক্রম করবে, ঠিক আছে, এরকম ভাবে যে পথ অতিক্রম করবে, এরকম ভাবে পথ অতিক্রম করার সময় সর্বোচ্চ যে উচ্চতায় পৌঁছাবে, সর্বোচ্চ উচ্চতায় কিন্তু ওর বেগ হবে, বেগ যে থাকবে সেটা হচ্ছে ইউ কস থিটা বেগ থাকবে, বেগ কিন্তু শূন্য হবে না। ঠিক আছে, এটা মনে রাখবা যে ভার্টিক্যাল মোশনে যখন বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তখন তার কি হয়, বেগ শূন্য হয়। কিন্তু যখন প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি থাকে তখন বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তখন কিন্তু তার গতি শূন্য হয় না, তখন তার মধ্যে ইউ কস থিটা প্রেজেন্ট থাকে, কিন্তু ইউ সাইন থিটা জিরো হয়ে যায়। তাহলে একটি বস্তুকে উপরের দিকে ছোড়া হলে সেই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে তখন তার শক্তির অবস্থা কি হবে, একই পরিমাণ স্থিতিশক্তি এবং গতিশক্তি থাকবে। অপশন বিতে বলে যে শুধুমাত্র গতিশক্তি থাকবে, অপশন সিতে বলে যে স্থিতিশক্তি বেশি এবং গতিশক্তি কম থাকবে, আর অপশন ডিতে বলে যে শুধুমাত্র স্থিতিশক্তি থাকবে। তো সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছাবে তখন তার মধ্যে শুধুমাত্র স্থিতিশক্তি থাকবে এবং গতিশক্তি কি হয়ে যাবে, গতিশক্তি শূন্য হয়ে যাবে। যখন একটি চলন্ত গাড়ি বাতাসের প্রতিকূল দিকে এগোয় তখন কাজের ফলাফল কি হবে। তো দেখো, যদি আমি তোমাদেরকে বলেছি এর আগেও যে বলের বিরুদ্ধে যদি কার্য হয়, অর্থাৎ প্রযুক্ত বল যেদিকে হচ্ছে বস্তু সরণ তার বিপরীত দিকে হয়, তাহলে পরে কিন্তু কার্য অবশ্যই ঋণাত্মক হবে। প্রযুক্ত বলের এগেনস্টে যদি কার্য হয় তাহলে কিন্তু কার্য অবশ্যই ঋণাত্মক হবে, এবং বল যেদিকে প্রযুক্ত হচ্ছে যদি বস্তু সরণ সেদিকে হয় তাহলে কিন্তু অবশ্যই ধনাত্মক কার্য হবে। তো এখানে দেখো এই যে ঢেউ কাজ করছে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে কিন্তু এই যে নৌকাটির মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে স্রোতের এগেনস্টে কিন্তু এই নৌকার মুভমেন্ট যেটা হচ্ছে সেটা কিন্তু ঋণাত্মক কার্য। তাহলে পরে যদি কখনো কখনো এরকম হয় যে কোনো জিনিসকে, এখানে তুমি দেখো যে তোমার মুভমেন্ট হচ্ছে, ঝড় উঠেছে বা বাতাস হচ্ছে, তার এগেনস্টে ধরো তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, তাহলে এখানে ঝড়ের যে বল তোমার উপরে প্রয়োগ করছে তার এগেনস্টে তুমি কাজ করছো, তার এগেনস্টে তোমার সরণ হচ্ছে, তাহলে এখানে কিন্তু কার্য কি হবে, ঋণাত্মক কার্য হবে। ঠিক আছে, 1 কিলোওয়াট সমান সমান কত ওয়াট? তো 1 কিলোওয়াট সমান সমান কিন্তু 1000 ওয়াট। 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট, এবং 1 কিলোওয়াটকে যদি আমরা হর্স পাওয়ারে পরিণত করি তাহলে 1 কিলোওয়াট সমান কিন্তু 1.314, ঠিক আছে, 341 নয় 341। 1 কিলোওয়াট সমান সমান কিন্তু 1.341 হর্স পাওয়ার হবে, এবং 1 HP 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কি, 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কিন্তু 0.746 অথবা 0.735 ওয়াট, কিলোওয়াট। এটা হচ্ছে, এটাও কিলোওয়াট, এটাও কিলোওয়াট, এবং এই 0.746 কিন্তু ব্রিটিশ সিস্টেম অনুযায়ী এবং 0.735 কিন্তু ম্যাট্রিক সিস্টেম অনুযায়ী। নিচের কোনটির উপরে কাজ নির্ভর করে না, অর্থাৎ কাজের জন্য, অর্থাৎ ওয়ার্কের জন্য এর মধ্যে কোনটি দায়ী না। তাহলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু কিন্তু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এবং কস থিটা, অর্থাৎ প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে সঞ্চালন বা ডিসপ্লেসমেন্ট হতে অবশ্যই নির্ভর করবে, কেননা ফোর্স, সঞ্চালন এবং কস থিটা, তাহলে সঞ্চালন বা ডিসপ্লেসমেন্ট তো কার্যের উপর নির্ভর করবে। বস্তুটির ভর কিন্তু নির্ভর করবে না, প্রয়োগকৃত বলের উপর নির্ভর করবে। দেখতে পাচ্ছ ফর্মুলায় প্রয়োগকৃত বল রয়েছে এবং বল এবং সঞ্চালনের মধ্যকার কোণ, তাহলে এই তিনটি বিষয়ের উপর নির্ভর করবে। নির্ভর করবে না কার উপরে, নির্ভর করবে না কিন্তু বস্তুটির ভরের উপরে। বলা হয়েছে এই যে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে এর মধ্যে কোনটি গতিশক্তি ধারণ করে না, অর্থাৎ কোনটা তার মধ্যে গতিশক্তি নেই। তাহলে যার গতি নেই তার মধ্যেই গতিশক্তি থাকবে না। দেখো উড়ন্ত বাতাস, মানে বাতাস উঠছে মানে এর গতি আছে, তার মানে এর মধ্যে গতিশক্তি রয়েছে। উঁচু করা হাতুড়ি, একটা হাতুড়িকে যত উঁচু করবে তত এর মধ্যে কি হবে, স্মৃতিশক্তি বাড়বে, তাহলে এটা একটা স্মৃতিশক্তির এক্সাম্পল। নেক্সট হচ্ছে ঘূর্ণায়মান চাকা, ঘূর্ণায়মান শাখা হচ্ছে গতিশক্তির এক্সাম্পল, এবং চলন্ত বুলেট অর্থাৎ ফায়ার করা বুলেট, এটার মধ্যে গতিশক্তি থাকবে থাকবে না। উঁচু করা হাতুড়ির মধ্যে, উঁচু করা হাতুড়ির মধ্যে থাকবে mgh, যেটাকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি বা স্মৃতিশক্তি। নেক্সট চলে আসবো কোশ্চেনে, বলা হয়েছে কাজ হলো, তাহলে কাজ কি কি? কাজ হচ্ছে বস্তুর ওপরে বল প্রয়োগ করব এবং বস্তুর স্থানচ্যুতি ঘটবে, এবং প্রযুক্ত বল এবং স্থানচ্যুতির মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে বস্তুতে বল এবং তার দিকের স্থানচ্যুতি, অর্থাৎ প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ ইজ ইকুয়াল টু কিন্তু কার্য, যেটা অপশন ডি কিন্তু তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে।
নেক্সট হচ্ছে কোনটি কাজ নির্ধারণ করে না, অর্থাৎ কাজ কার উপরে নির্ভর করে না, একই কোশ্চেন। তো কাজ নির্ভর করে হচ্ছে প্রয়োগকৃত বলের উপরে, কাজ নির্ভর করে স্থানচ্যুতির উপরে, কিন্তু কাজ নির্ভর করে না ভরের উপরে। বল এবং স্থানচ্যুতির মধ্যবর্তীকার কোণের উপরেও কিন্তু কাজ বা ওয়ার্ক ডিপেন্ড করে। 1 জুল সমান সমান কত? তো দেখো, কোনো বস্তুর উপরে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটার সরণ 1 মিটার হয়, তাহলে কৃতকার্য ইকুয়াল টু 1 জুল হবে। এখানে ধরে নাও এই স্টিকটা দিয়ে আমি এই বলটার উপরে 1 নিউটন বল প্রয়োগ করলাম, ঠিক আছে, 1 নিউটন আমি বল প্রয়োগ করলাম এবং বলটি সামনের দিকে 1 মিটার এগিয়ে আসলো, তাহলে কৃতকার্য ইকুয়াল টু কি হয়ে যাবে? 1 নিউটন ইন্টু 1 মিটার। এই 1 নিউটন মিটারকেই কিন্তু বলা হবে 1 জুল পরিমাণ কার্য, 1 জুল পরিমাণ কার্য। তাহলে 1 জুল ইকুয়াল টু কি হবে? 1 জুল ইকুয়াল টু 1 নিউটন গুণ 1 মিটার, যেটা অপশনে বি তে আমরা দেখতে পাচ্ছি। তো অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো বন্ধুরা, ক্লাস কেমন হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না, ঠিক আছে। এবং তোমাদের সাজেশন কিভাবে ক্লাস তোমরা কিভাবে চাইছো, কিভাবে ক্লাস আরো ভালো হতে পারে, তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যখন আপনি একটি রাবারের ব্যান্ড মানে গার্ডার ধরে নাও, টানেন, তখন তার শক্তি সঞ্চিত হয়। কিন্তু একটা রাবারের ব্যান্ডকে যখন ধরে আমরা টানি, তখন তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেটা কিন্তু স্থিতিশক্তি, ঠিক আছে। তো একটা রাবারের ব্যান্ডকে ধরে যখন টানা হয়, তখন তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তির আরো এক্সাম্পল হচ্ছে একটা উঁচু করা হাতুড়ি। স্থিতিশক্তির এক্সাম্পল বাঁধে জমে থাকা জল, ঠিক আছে। স্থিতিশক্তির এক্সাম্পল সংকুচিত স্প্রিং বা কম্প্রেস স্প্রিং, এগুলো কিন্তু সব স্মৃতিশক্তির উদাহরণ। বাঁধে জমা জল, সংকুচিত স্প্রিং, একটা রাবার ব্যান্ডকে টানা, ঠিক আছে, এগুলো সবই কিন্তু স্মৃতিশক্তির এক্সাম্পল। গতিশক্তি বা গতিশক্তির এক্সাম্পল কি কি হবে? গতিশক্তির এক্সাম্পল হবে হচ্ছে কোনো একটা গাড়ি তার গতিশীলতার জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করছে, সেটা হচ্ছে গতিশক্তি। বুলেট যে ফায়ার হচ্ছে, এর মধ্যে গতি থাকবে, গতিশক্তি থাকবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু গতিশক্তির এক্সাম্পল হয়ে যাবে। স্থিতিশক্তি কিভাবে বৃদ্ধি পাবে? তো দেখো, যত এই পাহাড়ের ছবিটি তোমরা অবশ্যই মনে রাখবে, যত পাহাড়ের উপরে যাবে অর্থাৎ যত উচ্চতা বাড়বে তত কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। তো স্মৃতিশক্তি বৃদ্ধি পেতে গেলে কি হবে? উচ্চতা বৃদ্ধি পেতে হবে। যখন একটা বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তখন লক্ষ্যবস্তু ভেদ করতে বন্দুকের গুলি সামর্থ্য হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে বন্দুকের যে গুলি ছোড়া হলো, গুলির মধ্যে প্রচন্ড পরিমাণে গতি থাকবে এবং এই গতিশক্তির কারণের জন্য কিন্তু সে লক্ষ্যবস্তুকে ভেদ করতে পারবে। এবং এই বন্দুক থেকে গুলি ছোড়াটা কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্রে সংরক্ষিত হয়। বন্দুকের গুলি সামনের দিকে এগিয়ে যায় প্রচুর বেগ নিয়ে, এবং বন্দুক কিন্তু কম বেগ নিয়ে পিছনের দিকে যে এগিয়ে আসে তাকে কিন্তু প্রতিক্ষেপ বেগ বা রিকয়েল ভেলোসিটি বলা হয়। কোন কোন অবস্থায় কার্য শূন্য হয়? তো দেখো, কার্য শূন্য হতে গেলে ডব্লিউ ইজ ইকুয়াল টু যদি এফ এস কস থিটা হয়, ডব্লিউ ইজ ইকুয়াল টু যদি এফ এস কস থিটা হয়, তাহলে 1 নাম্বার তো বল প্রয়োগ করলাম, বস্তুর সরণ হলো না, ঠিক আছে। আবার কি হলো? বলই প্রয়োগ করলাম না। যদি এফ শূন্য হয় তাহলে পরে কার্য শূন্য হবে, যদি সরণ শূন্য হয় তাহলেও কার্য শূন্য হবে, এবং প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলেও কিন্তু কার্য শূন্য হবে। তাহলে কোন অবস্থায় কার্য শূন্য হয়? এখানে বলেছে শক্তি না থাকলে, ভর না থাকলে, বেগ না থাকলে, স্থানচ্যুতি না থাকলে। তাহলে বস্তুর যদি স্থানচ্যুতি না হয়, বস্তুর উপরে বল প্রয়োগ করলাম কিন্তু বস্তুর সরণ হলো না, অর্থাৎ সরণ শূন্য হলো, তাহলে কিন্তু কোনো কার্য হবে না, কার্য কিন্তু শূন্য হয়ে যাবে। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একে শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা হয়, ঠিক আছে। তো মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ একই থাকে। তো এটা কি বলা হয়? এটা শক্তির সংরক্ষণ সূত্র। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র একে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা হয়, একেই বলা হয় শক্তির সংরক্ষণ সূত্র। বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তির মোট সমষ্টিকে কি বলা হয়? তো বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি, দেখতে পাচ্ছ স্থিতিশক্তি আর গতিশক্তি, এই স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টিকে কি বলা হয়? যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল টু কি? বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল। তাহলে বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টিকে বলা হয় যান্ত্রিক শক্তি। যখন একটি বন্দুক থেকে গুলি ছোড়া হয়, বন্দুক পিছনের দিকে সরে যায়, তাহলে বন্দুকের গতিশক্তি কি হবে? তো যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় এবং বন্দুক পিছনের দিকে সরে আসে, তখন কিন্তু গুলির থেকে বন্দুকের যে পিছনে সরে আসার বেগ কম হবে। তাহলে কি হবে? অপশন ডি, গুলির চেয়ে কিন্তু বন্দুকের গতিবেগ কম হবে। 1 জুল পার সেকেন্ড ইজ ইকুয়াল টু কি?
তো 1 জুল পার সেকেন্ড কিন্তু 1 ওয়াট, এবং ওয়াট কিন্তু বা ক্ষমতা কিন্তু একটি স্কেলার রাশি, ঠিক আছে। ক্ষমতা কিন্তু একটা ভেক্টর রাশি নয়, ক্ষমতা কিন্তু একটা স্কেলার রাশি। নিচের কোনটিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা হয়, তো সেটি হবে কিন্তু শক্তি। এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র, এবং শক্তি কি এক রূপ থেকে খালি অন্য রূপে আমরা এক শক্তিকে পরিবর্তন করতে পারি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যখন কাজের মান ঋণাত্মক হয়, তো কাজের মান ঋণাত্মক কেন হবে আগে সবার আগে বলি, যে প্রযুক্ত বল এবং সরণ যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে কিন্তু কাজের মান ঋণাত্মক হবে। এইরকম যদি অবস্থায় কাজের মান ঋণাত্মক হয় তাহলে যে সিস্টেমে কাজ করা হচ্ছে তার অবস্থা কি হবে, তো কাজের মান যদি ঋণাত্মক হয় তাহলে যে সিস্টেমে কাজ করা হচ্ছে তার শক্তি হ্রাস পাবে, এবং কাজের মান যদি ধনাত্মক হয় তাহলে যে সিস্টেমে কাজ করা হচ্ছে তার শক্তি অবশ্যই বৃদ্ধি পাবে। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, এবং এর পরের যে 50টা কোশ্চেন সেটা খুব তাড়াতাড়ি আমরা আপলোড করব, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং টেলিগ্রাম চ্যানেল অ্যাপসের যে লিঙ্ক সেটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করছি, সেখান থেকে কিন্তু তোমাদের ইচ্ছা মতো তোমরা জয়েন করতে পারো বা অ্যাক্সেস করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।